হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে কিন্তু আমরা চাইনিজ একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রিলিজ পেয়েছে খুব সম্প্রতি গত মাসে 2024 সালের গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে চায়নাতে। তো এই মজার ব্যাপারটি হচ্ছে চায়নার সিনেমা মার্কেট কিন্তু অনেক বড়, মানে ওদের ব্যবসার বাজার অনেক বড়, মানে চীনা ভাষার যে মুভি রয়েছে তার ব্যবসার বাজার অনেক বড়, আর এর জন্য ওরা অনেক বিগ বাজেটের সিনেমা তৈরি করতে পারে। কিন্তু চাইনিজরা এই সিনেমাটি অনেক সস্তায় তৈরি করেছে, তবে তারপর ওই সিনেমাটিতে তারা 400 কোটি টাকার ব্যবসা করেছে। মানে বাজেটটা হচ্ছে 60 কোটি টাকা, কিন্তু সিনেমা ব্যবসা করেছে প্রায় 500 কোটি টাকার। এখন আমি নিশ্চিত নই যে 60 কোটি টাকার সিনেমা তোমার পছন্দ হবে কি না হবে, কারণ আমরা তো সাধারণত হলিউড সিনেমা এক্সপ্লেন করি যেগুলোর বাজেট অনেক হয়ে থাকে। তবে তারপরেও ওই সিনেমাটি মনে হয় তোমাকে একটা ভিন্ন ধর্মী স্বাদ দিতে পারে, আর তারপরেও আমার তরফ থেকে মশলা দেওয়ার চেষ্টা তো আমি করবোই। তবে আমি নিশ্চিত নই কতখানি এন্টারটেইন আমি করতে পারবো, কারণ আগের মতো অত ভালো এক্সপ্লেন এখন আর আমি করতে পারি না। তো যাই হোক, এই সিনেমাতে আমরা এমন একটা ছেলে সম্পর্কে জানবো, মানে আমাদের এই সিনেমার নায়ক, তার সম্পর্কে আমি এক কথা যদি বলি, বাংলা একটা প্রবাদ আছে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, মানে খাইবা বাপেরটা কিন্তু উপকার করা মাইন্ডসেট। তো এরকম একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের নায়কের। সে করেছে কি, অনেক ধনের একটা ছেলে, বিলিয়ন ডলারের মালিক, কিন্তু হারামজাদা আমেরিকা থেকে পড়ালেখা বাদ দিয়ে চায়নাতে ফেরত এসে চীনের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, পুরনো রাজাদের জিনিসগুলো, ওগুলো জাপানিজ বা আমেরিকান ওদের দেশ থেকে স্মাগলিং করে নিয়ে যায়, সেগুলো আটকানোর জন্য ও চীনে থাকে। তো এরকম জিনিস আটকাতে আটকাতে ও এমন একটা জিনিস পেয়ে যায় যেটার মাধ্যমে চীনের সবচেয়ে প্রভাবশালী যে রাজা ছিল 1000 বছর পূর্বে, তার গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। তো এই গুপ্তধন বাঁচাতে গিয়ে তার যে জাপানিজদের সাথে যে ফাইটটা হয়, সেটাই আমরা এই সিনেমাতে দেখবো। এবং এই সিনেমা দেখলে তুমি মোটামুটি ভালোই বুঝতে পারবে যে জাপানিজরাও চাইনিজদের দেখতে পায় না, চাইনিজরাও জাপানিজদের দেখতে পায় না, আবার দক্ষিণ কোরিয়ানরাও জাপানিজদের দেখতে পায় না, জাপানিজরাও দক্ষিণ কোরিয়ানদের দেখতে পায় না, উত্তর কোরিয়ানরাও জাপানিজদের দেখতে পায় না, জাপানিজরা উত্তর কোরিয়ানদের দেখতে পায় না। মানে ওদের মধ্যে তলে তলে ঘাপলা আছে। তো যাই হোক, আমরা সিনেমাটা স্টার্ট করবো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপনের পরে। তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। খুব সুন্দর সিস্টেম রয়েছে আমাদের চ্যানেলে, ডিসক্রিপশনে যাও, ড্রোশনে ক্লিক করে মূল ভিডিওতে যেতে পারবে। আর যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারো। তো আমরা বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি। গাইস, আইপিএল চলছে। তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দের জগতে পা দিতে ইচ্ছুক? বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে অ্যাভিয়েটর, যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে। আর এই মোস্ট বেটেড সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি, আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও, আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো, আর দেখলে কতটা অনায়াসে সহজেই তোমরা জিততে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস, আন্দার বাহার, ক্যাশেক্স এর মতো গেম। আর তোমরা যদি আমাদের দেওয়া প্রোমো কোড random7 দিয়ে রেজিস্ট্রেশন করো, তাহলে পেতে পারো 34,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতেই আমাদেরকে চীনের একটা মরুভূমির সিন দেখানো হয়, যেটা জনমানবহীন, এবং এখানে আমরা একটা টিমকে দেখি, একটা দলকে দেখি, এবং তারা বেশ কিছুদিন ধরে এখানে কোনো একটা কিছু খুঁজছিল, কিন্তু আজ পর্যন্ত তারা এখানে কিছুই খুঁজে পায়নি। আর এর মাঝে ওরা ক্ষুধায় পিপাসায় অস্থির হয়ে একটা জায়গায় থামে, আর এরপর ওদের দলের যে লিডার রয়েছে তাকে তার সেকেন্ড লিডার বলে, বস, আমরা যে জিনিসটার জন্য এই মরুভূমিতে এতদিন ধরে ঘুরছি সেটা কিন্তু আমরা পাইনি, মনে হয় না আমরা পাবো। তো এর জন্য আমাদের এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত, নয়তো ক্ষুধা পিপাসার গরমে আমরা সবাই কিন্তু এখানে ল্যাটাভেটা হয়ে যাব। তো তখন ওদের যে লিডার, যার নাম হচ্ছে ড্যাং, সে বলে, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আমাদের মরে যাওয়া উচিত, আর খালি হাতে ফিরে গেলে বস আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু তখন এরা দেখতে পায় হঠাৎ করে এখানে মানুষকে একদল কুকুরের মতো কোনো একটা কিছু আসে। দেখে বুঝতে পারছো খুব সস্তা ভিএফএক্স এর কুকুর আর কি। তো এই সস্তা ভিএফএক্স এর জন্তুগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, পুরো টিমের উপর হামলে পড়ে এবং সবাইকে কামড়াতে থাকে। আর তখন জীবন বাঁচাতে ওই সার্চ টিমের লোকেরা যথাসম্ভব লড়াই করার চেষ্টা করে, কিন্তু যেহেতু এই শিয়ালগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, কারণ বুঝতেই পারছো প্রোডিউসার এবং পরিচালক খরচ বাঁচানোর জন্য সস্তায় কিন্তু ভিএফএক্স করে এই শিয়ালগুলো তৈরি করেছে। তো এর জন্য ওরা কিন্তু চাইলেও বেশি দেখাতে পারছে। তো এত বেশি শিয়ালের কারণে ওরা সামনে টিকতেই পায় না, এবং শিয়ালগুলো করে কি এক এক করে ওদেরকে আশ্রে কামড়ে মেরে ফেলে। আর যারা বেঁচে যায় তাদেরকে মারার জন্য আবার মরুভূমির ভেতর থেকে আরেকটা সস্তা বিশাল আকারের মনস্টার বিচ্ছু বের হয়, এবং সে নিজের শিকার বানিয়ে ফেলে ওদের। কিন্তু এরই মাঝে থেকে কয়েকজন লোক করে কি সেখানে পড়ে থাকে একটা সোনার জেট প্লেট নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এর কয়েক মাস পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখি রাতে টিং নামের একটা স্মাগলার তার নিজের দেশের একটা ঐতিহাসিক বুদ্ধ মূর্তিকে একজন ইংরেজের কাছে বেচার জন্য ডিল করছিল। কিন্তু তখন লুফি নামের একটা ছেলে সেখানে চলে আসে, আর এই লুফি কিন্তু আমাদের সেই নায়ক যে নিজের খেয়ে বনের মেষ তাড়ায়। তো যাই হোক, সে টিংকে বলে, তোর লজ্জা করে না দেশের অমূল্য সম্পদ চুরি করে বিদেশিদের কাছে পাচার করছিস? আর তখন ওই স্মাগলার টিং বলে, তুই যদি বেঁচে থাকতে চাস তোর নাক নিয়ে এখান থেকে চলে যা, তা নাহলে কিন্তু মারা পড়বি। তো এখানে আমরা যেমন জানি এই লুফি কিন্তু অনেক ধনীর একটা ছেলে, বিলিয়ন ডলারের মালিক ওর বাবা। কিন্তু লুফির একটা প্রবলেম রয়েছে, সে অতিরিক্ত দেশপ্রেমী, এবং সে তার দেশের ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষা করার জন্য আমেরিকার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে এখানে এসে একটা টিম বানিয়েছে, যাতে তার দেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে সেগুলোকে সে বিদেশিদের কালো থাবা থেকে বাঁচাতে পারে। আর আজকে সে এরকম একটা খবর পেয়ে এই টিং নামের স্মাগলারকে থামাতে এসেছে। আর তখনই আমরা দেখি লুফির পুরো টিম এখানে চলে আসে, আর এই টিমের সবাই ছিল হচ্ছে আমাদের নায়কের বন্ধু বান্ধবী আর কি। তো এরপর শুরু হয়ে যায় আমাদের নায়ক লুফির টিম ভার্সেস টিং এর টিমের লড়াই। তো এখানে টিং এর টিম করে কি লুফির টিমকে গুলি করে, বাট আমাদের নায়কের যে টিম তারা করে ওদের যে কোয়াড বাইক নিয়ে এসেছে সেই বাইক দিয়ে গুলি থামিয়ে দেয়। সিরিয়াসলি কিচ্ছু হয় না ওদের, বুঝতে হবে পরিচালক ওদের সাথে রয়েছে। এবং আমরা লাস্টে দেখি আমাদের নায়কের টিম এরকম একটা সংগঠিত মাফিয়া টিমকে হারিয়ে
দিয়ে দেয়। আর তখন ওই মাফিয়ার টিং করে কি লুফির কাছে ক্ষমা চায় এবং বলে, আব্বা এরকম ভুল আর আমি জীবনে করবো না, আজকের মতো আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই স্মাগলিং করবো না, দেশের রত্ন বিদেশে পাঠাবো না। আর এর পরের সিনে আমরা সিনেমার শুরুতে যে সার্চ টিমটা দেখেছিলাম ওইটার যে লিডার যার নাম হচ্ছে ড্যাং তাকে দেখি। আর সে একটা জাপানের স্মাগলারের কাছে সেই ঐতিহাসিক অমূল্য জেট প্লেটটাকে 50 কেজি সোনার বিনিময়ে বিক্রি করে দেয়। তো চিন্তা করো 50 কেজি সোনার বিনিময়ে যেহেতু এই সোনার প্লেটটা কিনছে, তার মানে এই সোনার প্লেটের মধ্যে বা এই সোনার প্লেট দিয়ে কোন পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তবে এটা ড্যাংও বুঝতে পেরেছিল। আর এই জন্য ড্যাং বলে, দেখো তুমি আমার কাছ থেকে সোনার প্লেট কিনে নিয়ে তারপর কি করবে বা এটার সাহায্যে তুমি কি খুঁজতে চাও এটা আমি জানি, কিন্তু আমার এত বড় কলি জানি যে আমি এটা করতে যাবো, কারণ ওটা খুবই বিপজ্জনক কাজ এবং তোমার ধারণা নেই ওটা কত ভয়ঙ্কর এবং আমি প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। তো ওই জাপানি স্মাগলার তখন বলে, দেখো তোমরা চাইনিজরা তো এমনিই ভীতু, তোমাদের সাথে আমাদের তুলনা দিও না। তবে ড্যাং এখানে কোনো কথা বাড়ায় না, ও যেহেতু এত কেজি সোনা পেয়ে গিয়েছে, ও যখন সোনা নিয়ে এসে গাড়িতে বসে তখন ওই জাপানি স্মাগলার করে কি ওর গাড়িটা বোম ব্লাস্ট করে উড়িয়ে দেয়, ওকেও মেরে ফেলে এবং সোনাগুলো আবার মনে করে ব্যাক নিয়ে নেয়। একেই বলে ব্যবসা আর কি। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই লুফি তার বন্ধু বান্ধব নিয়ে রয়েছে এবং এখানে লুফির যে একটা মেয়ে বান্ধবী রয়েছে যার নাম হচ্ছে নিশি, সে কিন্তু নায়িকা নয়, নায়িকা সামনে আসবে আর কি। তো নিশি মূলত গোয়েন্দাগিরি কাজ করে। নিশি এখানে আমাদের নায়ককে বলে, জাপানি স্মাগলাররা আজকে রাতে ট্রেনে করে আমাদের দেশে অনেক অমূল্য একটা ঐতিহাসিক জিনিসপত্র চুরি করে নিজের দেশে নিয়ে যাবে। তো লুফি তখন বলে, ঠিক আছে আজকে রাত্রে আমাদের মিশন হবে। তো সে রাতে লুফি আর তার টিম করে কি সেই ট্রেনে উঠে পড়ে। আর ওই ট্রেনে নিনি নামে আরেকটা মেয়ে উঠেছিল, আর নিনিও কিন্তু একই খবর এসেছে এবং সে ওই জাপানি স্মাগলারদের কাছ থেকে সোনার জেট প্লেটটি চুরি করতে এসেছিল। তো ওদিকে নিনিও করে কি ওই জাপানিজদের যে কামরা রয়েছে সেখানে যখন ঢোকার চেষ্টা করে তখন লুফিও সেখানে যায়। তো এর ফলে যেটা হয়, লুফি আর নিনির আগে ফাইট শুরু হয়ে যায়। লুফি মনে করে নিনি হচ্ছে জাপানি স্মাগলার, আবার নিনি মনে করে লুফি হচ্ছে জাপানি স্মাগলার, কিন্তু আবার তখন ওই জাপানের যে অরিজিনাল স্মাগলাররা তারাও বেরিয়ে আসে। আর এতগুলো মারামারির মধ্যে লুফি ওই সুযোগে করে কি জাপানি স্মাগলারদের কাছ থেকে ওই জেট প্লেট রাখা ব্যাগটি ছিনিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু ওদিকে জাপানি স্মাগলার আবার মনে করছে নিনি আর লুফি এক দলের, তো এর জন্য জাপানি স্মাগলাররা নিনির পিছনে লেগে পড়ে। আবার তখন লুফির যে বাকি বন্ধু বান্ধব ছিল, মানে আমাদের নায়কের যে বাকি বন্ধু বান্ধব, ওরাও একসঙ্গে চলে আসে। তো দুই পক্ষের লড়াইয়ে এই ট্রেনটা যুদ্ধের ময়দান হয়ে যায় এবং আমরা দেখি এই জেট প্লেটটি পেতে তিন পক্ষের সেই লেভেলের লড়াই হচ্ছে, পুরো ট্রেনে হুলস্থুল লেগে গিয়েছে এবং এই মারামারির এক পর্যায়ে লুফি করে ওই স্মাগলারদের কাছ থেকে নিনির জীবন বাঁচায়। আর যেহেতু ওই প্লেটটা পেয়ে গেছে তাহলে তো এখানে থাকার কোনো মানে হয় না। তো আমাদের লুফি করে কি সেখান থেকে তার কোয়াড বাইকে করে নিনিকে নিয়ে, যেহেতু এটা একটা সুন্দরী মেয়ে, ওকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু বাইরে যখন আসে তখন নিনি করে কি লুফির মাথায় বন্দুক ধরে এবং ওর কাছ থেকে জেট প্লেটের যে সুটকেসটা রয়েছে সেটা নিয়ে এখান থেকে চলে যায়। মানে একটা মেয়ে যদি সুন্দরী হয়, বুঝছো, ওর চালান বলতে ওই সৌন্দর্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, যে কারো ঠকাতে পারবে, যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে। তো যাই হোক, এরপর আমরা দেখি নিনি করে কি সেই সুটকেসটা তার আঙ্কেল হুওকে দিয়ে দেয়। কিন্তু ওর আঙ্কেল যখন সেই সুটকেসটা খোলে তখন দেখতে পাই এখানে তো কিচ্ছু নেই, একটা ঘোড়ার ডিমও নেই। তো এটা দেখে নিনি চমকে যায় এবং বুঝতে পারে যে না, খালি সৌন্দর্য দিয়ে কিছু হয় না, বুদ্ধিও লাগে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুফি এবং তার সঙ্গীরা ট্রেনে থাকতে চালাকি করে আসল সুটকেসের জায়গায় নকল সুটকেসের সাথে বদলাবদলি করে নিয়েছিল। মানে এখানে লুফিরা করেছে কি, বাংলাদেশে যে পাগলা বাবারা থাকে ওদের কাছ থেকে জেনে নিয়েছিল যে ওই প্লেটটা আসলে কোন ধরনের ব্যাগে রয়েছে। মানে এটা লজিক্যাল ইলজিক্যাল ব্যাপার। ওরা কিভাবে জানবে যে এরকম একটা ব্যাগে ওই প্লেটটা ছিল, যার জন্য ওরকম একটা ব্যাগ ওরা রেডি করে নিয়ে গিয়েছে আরেকটা। তো যাই হোক, সেটা বড় কথা না, এটা সিনেমাতে গরু গাছে ওঠে। আর এরপর আমরা দেখি যেহেতু নিনি ওই সোনার জেট প্লেটটা আনতে পারেনি, এর জন্য নিনির যে আঙ্কেল সে আবারও নিনিকে পাঠায় ওই সোনার প্লেটটা উদ্ধার করে আনার জন্য। আর এদিকে আমরা দেখি লুফি করে কি সেই জেট প্লেটটি তাদের টিমের যে আর্কিওলজিস্ট রয়েছে, যারা আর কি এইসব প্রত্নতাত্ত্বিক বিষয়ে জিনিস ভালো মতো বলছে, তাকে দেখায়। আর ওই আর্কিওলজিস্ট এটা দেখে বলে এই সোনার জেট প্লেটটি মিং রাজবংশের একটা অমূল্য ঐতিহাসিক নিদর্শন, এর সাহায্যে মিং রাজবংশের অনেক লুকানো রহস্য সামনে আসতে পারে, যার মধ্যে রয়েছে বিখ্যাত মিং রাজবংশের অমূল্য ধনরত্ন। এছাড়া ওই সময় নাকি ওই সময়ের বিজ্ঞানীরা রহস্যময় একটা জিনিস আবিষ্কার করেছিল, কিন্তু ওটার ভয়ঙ্করতা দেখে ওই মিং রাজা করেছিল কি সেটা সারা জীবনের জন্য লুকিয়ে দিয়েছিল। আর এর জন্যই হয়তো সেই মেয়েটি আর জাপানি স্মাগলাররা এই সোনার জেটের পেছনে পড়ে রয়েছে, কারণ তারা জানে এটার সাহায্যে তারা এমন কিছু পেতে পারে যেটা হয়তো পুরো পৃথিবীকে বদলে দেবে। আর এইদিকে আমরা দেখি জাপানিজ ওই স্মাগলার যখন খালি হাতে তার বস শিন্তোর কাছে আসে, এই শিন্তোই কিন্তু মেন ভিলেন, তার কাছে যখন আসে শিন্তো করে কি রেগে ওই ব্যাটাকে গুলি করে মেরে দেয়। আর তখন শিন্তো করে কি আরেকজন সামুরাই ফাইটার যার নাম হচ্ছে ডোডো, এটার কি মনে করো সেকেন্ড বেস্ট ভিলেন, তাকে হায়ার করে। আর ওই ডোডো তার বসকে বলে, বস আপনি চিন্তা করবেন না, যদিও সবাই ব্যর্থ হয়েছে কিন্তু আমি যে করেই হোক আমি আপনার সোনার জেট প্লেটটি নিয়ে আসবই। আর এরপর ডোডো মনে মনে বলে, কিন্তু আপনার যদি মেয়ে থাকে তাহলে আইনা লাভ আছে, তাহলে লাভ কিনা। তো যাই হোক, এরপর জাপানি শিন্তো বলে, তুই যদি ওই জেট প্লেটটা উদ্ধার করে আনতে পারিস তাহলে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দেবো, আর যদি উদ্ধার করতে না পারিস তোর অবস্থা এমন হবে তোকে গুলি করে মেরে ফেলবো। আর এরপর আমরা দেখি নিনি করে কি লুফির কাছ থেকে ওই সোনার জেট প্লেটটা চুরি করার জন্য লুফির উপর নজরদারি রাখা শুরু করে। আর এরপর সে যখন লুফির কাছে যায় তখন লুফি করে কি উল্টো নিনির সাথে লাইন মারার চেষ্টা করে, কারণ নিনি দেখতে খুবই সুন্দরী, সিরিয়াসলি চাইনিজ মেয়ের একটু বেশি সুন্দরী। তো যাই হোক, তখন নিনি বলে, দেখো তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু ওই সোনার জেট প্লেটটার উপর আমার অনেক ইন্টারেস্ট রয়েছে, আর ওটা আমাদের যে করেই হোক চাই, কারণ তুমি বুঝতে পারছো না ওটা কত দামি একটা জিনিস, ওটা প্রোটেক্ট করতে হবে। আর তখন লুফি করে কি নিনাকে নিজের ঠিকানা দেয় এবং বলে, তোমাকে যে ওই প্লেটটা আমার কাছ থেকে নিতে
পাঠিয়েছে, তাকে বলো সে যেন আমার সামনে এসে বলে যে ওই প্লেট দিয়ে সে কি করবে, সে যেন তার উদ্দেশ্য বলে। যদি তার উদ্দেশ্য ভালো হয় আমি তাকে প্লেট দিয়ে দেবো। তো এরপর লুফি তার বাড়িতে চলে আসে, আর আমরা দেখতে পাই লুফির বাবা লুফির সাথে দেখা করতে এসেছে এবং সে বলে তুমি তো অনেক নিজের মতো চলেছো, কিন্তু এবার আমি তোমাকে আমার সাথে হংকং নিয়ে যাব। লুফি তখন বলে আমি আমেরিকা থেকে পড়াশোনা বাদ দিয়ে এসেছি এই কাজ করার জন্য, আর আমি এখন তোমার সাথে মাঝপথে কাজ বাদ দিয়ে সেখানে যাব। তখন লুফির বাবা বলে তুমি বুঝতে পারছো না তুমি কি করতে যাচ্ছ, তুমি কতখানি বিপদে রয়েছো, তোমার সাথে আমিও বিপদে রয়েছি, আমাদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে, আমরা যথেষ্ট শান্তিতে রয়েছি, পুরো দুনিয়ার কেউ দেশ নিয়ে চিন্তা করে না, তোমার তো দেশ নিয়ে চিন্তা করতে হবে কেন? তুমি একটা বিপদ আপদে বলে দেশ তোমাকে বাঁচাতে আসবে? আর তুমি জানো জাপানি যেসব মাফিয়া লিডারদের চীনে কত প্রভাব রয়েছে, এমনকি তারা আমাদের দেশের সরকার এবং বড় বড় পলিটিক্যাল পার্সনদেরও নিয়ন্ত্রণ করছে। আর ওই মাফিয়া শিন তো তোমার পেছনে লেগে রয়েছে এবং সে অনেক বড় কিছু প্ল্যান করছে, আর ওই প্ল্যানের মাঝে একমাত্র বাধা হয়ে রয়েছে তুমি, আর এই জন্য তোমাকে সে অবশ্যই মেরে ফেলবে, সাথে আমিও মরতে পারি। তুমি কি চাও তোমার জন্য আমাদের সংসারটা ধ্বংস হয়ে যায়? তখন লুফি বলে দেশের জন্য আমার যদি প্রাণও চলে যায় তাও যাবে, কিন্তু আমি আমার দেশের এই অমূল্য সম্পদগুলো বিদেশিদের হাত থেকে সবসময় রক্ষা করবো। এবং সে ডাইরেক্ট বলে দেয় আব্বু আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। লাইক সিরিয়াসলি ভাই, এত দেশপ্রেমিক বাস্তবে কি এক্সিস্ট করে বর্তমানে? আসলে যারা মুখে মুখে দেশপ্রেমের কথা বলে তারাই তো দেশের সবচেয়ে বড় ক্ষতি করে ভাই, এটাই বাস্তবতা। কিন্তু লুফি পোলাটা পুরো ভিন্ন। তো যাই হোক, এরপর লুফি করে কি তার বন্ধুদের কাছে যায়, আর সেখানে তারা ডিসকাস করে যে জাপানিজরা অনেক বড় কিছু প্ল্যান করছে, আর এই ঐতিহাসিক প্লেটটা নাকি তাদের প্ল্যান সফল করতে সাহায্য করতে পারে, তার মানে এর মধ্যে অবশ্যই কিছু রয়েছে। আর তখনই নিনি বা ওই নিনা নামের মেয়েটি করে কি তার চাচা হুয়োর সাথে সেখানে চলে আসে। তো এই নিনির চাচাও কিন্তু খুব ভালো একটা মানুষ, খুবই দেশপ্রেমিক মানুষ, আমি পার্সোনালি ওনাকে চিনি। তো নিনির চাচা লুফিকে বলে দেখো আমার কাজ হচ্ছে আমি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে বের করি এবং আমি তোমার মতোই নিজের দেশের সম্পদ নিজের হাতের ঐতিহাসিক কালচার হেরিটেজ প্রিজার্ভ করে রাখতে চাই, আমি চাই না এগুলো বিদেশিদের হাতে যাক। আর এরপর নিনি করে কি লুফি এবং তার সঙ্গীদেরকে ইতিহাসের কিছু বই বা ইতিহাসের কিছু তথ্য দেয়। তো এখানে নিনির চাচা বলে দেখো সবাই মনে করে যে মিং রাজবংশের পতন নিজে নিজে হয়েছিল, কিন্তু এটা সত্য নয়। মিং রাজবংশের শেষ যে সেনারা ছিল তারা মিং রাজবংশের গুপ্তধন একটা ইউনিক জায়গায় লুকিয়ে রেখেছে, আর তাদের রাজবংশের ধ্বংসের কারণটা হয়েছে কি তারা এমন একটা আবিষ্কার করে ফেলেছিল, ওই আবিষ্কারটাই তাদের রাজবংশ ধ্বংস করে ফেলেছিল। তো আমরা যদি কোনোভাবে ওই মিং রাজবংশের ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, গুপ্ত জায়গা পর্যন্ত, তুমি ধারণা করতে পারছো না চীনের ইতিহাসে কত বড় একটা আবিষ্কার হবে এটা। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ওই গুপ্ত জায়গায় পৌঁছানোর জন্য এই সোনার প্লেটটাতে অনেক চালাকির সাথে একটা ম্যাপ দেওয়া রয়েছে, আর এর জন্য আমাদেরকে ওই প্লেটের সাহায্যে জাপানিজদের আগে সেখানে পৌঁছাতে হবে। আর তাহলে আমরা জানতে পারবো মিং রাজবংশ কি এমন জিনিস আবিষ্কার করেছিল বা কি এমন জিনিস লুকিয়ে রেখেছে যেটার সাহায্যে জাপানিজরা পুরো দুনিয়াতে তাদের রাজত্ব করতে চায়। তো ওরা যখন কথা বলছিল তখনই এখানে ওদের উপর আন্ধাধুন গুলি বর্ষণ শুরু হয়, আর এরপর ওরা করে নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক লুকাতে থাকে। কিন্তু এরই মাঝে লুফির যে একজন সঙ্গী রয়েছে যার নাম হচ্ছে মফিস, ওর গায়ে গুলি লাগে এবং সে ইনস্ট্যান্টলি সেখানে হিসমে আব্দুল্লাহ হয়ে যায়। তো এটা দেখে লুফি এবং তার সঙ্গীরা অনেক কষ্ট পায়, কিন্তু ওরা বুঝতে পারে যে ওদের উপর জাপানিজ ওই স্মাগলারে হামলা করেছে, আই মিন শিন্তর লোক। তো এই জন্য ওরা করে কি বাঁচার জন্য অনিচ্ছাকৃত ভাবে হলেও সেখান থেকে সবাই পালিয়ে যায়, এমনকি সোনার জেট প্লেটটা নেওয়ারও সুযোগ পায় না। আর এর ফলে সেই সোনার জেট প্লেটের সুটকেসটা পরে গিয়ে হচ্ছে ডোডোর হাতে। আর ওদিকে লুফি যখন পালাচ্ছিল হঠাৎ করে ওর বাবার কথা মনে পড়ে, আরে বাবা তো আমার উপরের রুমে ছিল। তো এই জন্য করে কি দ্রুত ফিরে যায়, বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, জাপানিজ মাফিয়ারা ওর বাবাকেও গুলি করে দিয়েছে। কিন্তু এখনো লুফির বাবা বেঁচে রয়েছে শুধুমাত্র লুফিকে একটা লাস্ট কথা বলার জন্য, কারণ পরিচালক বলেছে কোনোভাবেই লুফি আসার আগে মারা যাওয়া যাবে না। তো এর ফলে লুফির কোলেই লুফির বাবা মারা যায়, মানে লুফির বাবা যে ভয়টা পেয়েছিল সেটাই হয়। আর এর ফলে লুফির ওপরে দুঃখের পাহাড় চাপা পড়ে যায়। প্রথমে একটু আগে বন্ধু হারালো, এখন তার বাবা। তো এই রাগে লুফি পুরো মনে করো যে পাগল হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি শিন তো সেই সোনার জেট প্লেটটা ডোডোর হাতে দেখে অনেক খুশি হয় এবং ওকে একটা প্রাইভেট প্লেনে করে সেই গুপ্ত জায়গার খোঁজে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু ডোডোর প্লেন টেক অফ করার আগেই সেখানে লুফি তার সঙ্গীদেরকে নিয়ে পৌঁছে যায়, আর তখন শিন্তুর লোকেরা ওদের উপর গুলি চালাতে শুরু করে। বাট এখানে পরিচালকের দয় লুফিদের উপর একটা গুলিও লাগে না, এবং উল্টো লুফিরা যে গুলি করে সেগুলো শিন্তুর লোকেদের, আই মিন জাপানিজ মাফিয়াদের ঠিকই লাগে। এটা খুব বড় ধরনের একটা অন্যায় পরিচালক সাহেব, আপনারা সবটা সময় নায়কদের পক্ষ নেন, আপনারা কেন নিরপেক্ষ থাকতে পারেন না? তাহলে সিনেমাগুলো আরো সুন্দর হয়। তো যাই হোক, এই গুলাগুলির মাঝে শিন তো ডাইরেক্ট ডোডোকে অর্ডার দেয় তুমি প্লেন নিয়ে সেই জায়গায় চলে যাও, আমরা আসছি। তো এরপর ডোডো পাইলটকে বলে বেটা প্লেন চালু দে। তো এটা দেখে লুফি করে কি তাড়াতাড়ি করে সেই প্লেনের পিছু নেয় এবং লুফি তার বাইক নিয়ে প্লেনের ভেতরে ঢুকতে সক্ষম হয়, মানে সিরিয়াসলি প্লেনের দরজাটা খোলাই ছিল। তো যাই হোক, প্লেনটা ততক্ষণ উড়ে গিয়েছে, আর তখন প্লেনের মধ্যে ডোডো আর লুফির তুমুল মারামারি হয়, দুজনে দুজনকে মেরে ফেলতে চাচ্ছিল। তো এরই মাঝে দুজন গোলাগুলি করে, তো লুফির গুলি গিয়ে লাগে হচ্ছে বেচারা পাইলটের এবং সে মারা যায়। মানে পাইলট বেচারা কিন্তু এখানে হুদাই মরল, কিন্তু কোনো দোষ নেই, জাস্ট চাকরি করে। এই জন্য আমি কিন্তু পাইলট হই নাই। আমার কিন্তু ছোটবেলাতে অনেক ইচ্ছা ছিল আমি পাইলট হবো। আমি পাইলট না ইউটিউবার হয়েছি, ঘরের মধ্যে বসে খালি ভয়েস দিই, খুব নিরাপদে আছি আমি। তো যাই হোক, পাইলট মারা পড়ার পরে যেটা হয়, প্লেনটা পুরো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, নিচের দিকে পড়তে শুরু করে, আর ব্যালেন্স হারিয়ে লুফি আর ডোডো প্লেনের এখান থেকে ওখানে গড়াগড়ি খেতে থাকে, মানে রোলার কোস্টার একটা ফিলিংস। এবং শেষ পর্যন্ত ওই প্লেনটি একটা রেসিডেন্সিয়াল এলাকায় গিয়ে পড়ে, আই মিন জনবহুল এলাকায় পড়ে। আর তখন ডোডো লুফির পাছায় একটা লাথি মেরে প্লেনের বাইরে ফেলে দেয়, আর তারপর সেই সুটকেস টেনে বাইরে চলে আসে। কিন্তু তখনই নিনি আবার গাড়ি নিয়ে ডোডোর পাছায় মেরে দেয়, আর তারপর লুফিকে উঠে ওই সুটকেস টেনে সেখান থেকে চলে আসে। নায়িকা হইলে এরকম নায়িকা হইতে হবে সিরিয়াসলি। তো যাই হোক, রাতে লুফি নিনিকে ধন্যবাদ জানায় যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আসল নায়ক তো তুমি। কিন্তু
নিনি আর কথা বাড়ায় না, কারণ নিনি জানে কথা বাড়ালেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যাবে। আর তখনই নিনির চাচা লুফিকে বলে আমাদের দ্রুত ওই সোনার জেট প্লেটের লুকানো নকশার জায়গায় পৌঁছতে হবে, কারণ ওদের হাতে যেহেতু প্লেটটা ছিল ওরা অবশ্যই এখান থেকে কোনো তথ্য পেয়েছে। আর তখনই লুফির যে বন্ধু রয়েছে একটু ভ্যাবলা টাইপের মোটা কাটা ভেন্দো, সে আসে এবং ও কথা বলতে বলতে করে কি লুফির যে জায়গায় গুলোতে ব্যথা সেখানে হাতে, তারপর আবার প্লেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে থাকে। আর নাড়াচাড়া করার ফলে ওখানে একটা মানচিত্র ভেসে আসে, মানে এটা কারো মাথায়ও আসেনি যে প্লেটটা নাড়াচাড়া করলে ভিন্ন কিছু দেখা যায়, মানে এটা একটা টেকনোলজি ছিল আর কি ওই সময়ের। তো যাই হোক এই জন্য বোকা মানুষও কাজে লাগে। তো যাই হোক এরপর নিনি বা আমাদের নায়িকা করে কি ওই প্লেটটাকে চায়নার মানচিত্রের উপর রাখে এবং ফাইনালি সেই জায়গাটার খোঁজ পেয়ে যায় যেখানে ওদেরকে যেতে হবে। তো এর পরের দিন নিনি, লুফি আর তার টিম সেই গোপন জায়গার খোঁজে একটা রোমাঞ্চকর সফরে বের হয়। আর তারপর তারা সেই মরুভূমিতে পৌঁছে যায় যেখানে সিনেমার শুরুতে আমরা একটা সার্চ টিমকে দেখেছিলাম। তো ওই সার্চ টিমও কিন্তু সেখানে গিয়েছিল হচ্ছে ওই গুপ্তধনের জন্য, বাট ওর ওই শিয়ালের ভয় টিকতে পারেনি। কিন্তু এই তথ্যটা কাউকে দেয়নি, কারণ অন্য কাউকে যদি তথ্য দেয় তারা গিয়ে তো এই স্বর্ণটা পেয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম, আমি না পেলে কেউ পাবে না। তো যাই হোক ওরা মরুভূমির অনেকটা পথ পাড়ি দেয়। আর তখন নিনি বলে প্লেটের নকশা অনুযায়ী মিং রাজবংশের সেই গুপ্তস্থান তো এখানেই কোথাও হবার কথা, কিন্তু কারো নজরে কিছুই আসছিল না। আর লুফি তখন বলে সবাই ভিন্ন ভিন্ন ডিরেকশনে যাও, খুঁজে বের করো কোথায় কি রয়েছে, কিন্তু বেশি দূরে কেউ যাবে না। তো এরপর যখন ওরা সামনে যায় তখনই অনেক বালু ঝড় শুরু হয় এবং ওরা খড়কুটের মতো উড়ে যেতে থাকে এদিক ওদিক। আর ঝড় শেষ হলে ওরা দেখতে ওদের সামনে পুরো ধ্বংস হয়ে যাওয়া একটা শহর রয়েছে। তো এটা দেখে ভেন্দো ওই মোটাটা সবাইকে বলে আরে এটা তো আমি চিনি, এটা প্রাচীন হংগেসা শহর, আমি বইতে পড়েছি। তো নিনি তখন বলে ম্যাপ অনুযায়ী এই ধ্বংস হওয়ার শহরের প্রার্থনা ঘরে মন্দিরে ওই রহস্যময় গুপ্ত জায়গায় পৌঁছানোর রাস্তা থাকার কথা, কারণ এই পুরো শহরটা 1000 বছর আগে প্লেগের কারণে একদম ধ্বংস হয়ে গিয়েছিল। আর তখন মানুষজন তাদের প্রাণ বাঁচানোর জন্য বিশাল একটা মন্দির তৈরি করেছিল। তো ওই হিসাবে ওরা করে সামনের দিকে এগোয়, বাট তখনই মানুষকে শিয়ালের দল ওই সস্তা ভিএফএক্স এর শিয়াল বা কুত্তা সেগুলো আসে এবং ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তো এটা দেখে সবাই করে কি নিজেদের বন্দুক বের করে ফেলে এবং ওদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু ওরাও কিন্তু কম না, ওরাও ওদেরকে আক্রমণ করতে থাকে। কিন্তু এই কুত্তাদের সংখ্যা ছিল অনেক বেশি, গুলি করে কোনো লাভই হচ্ছিল না। এবং আমরা দেখি এক পর্যায়ে শিয়ালগুলো ওদেরকে খাওয়ারই চেষ্টা করছিল এবং লুফির একটা বন্ধুকে তো প্রায় মেরেই ফেলবে, বাট তখন লুফি অল্পের জন্য ওকে বাঁচায়। আর এরপর সবাই মিলে করে কি একটা হল রুমে ঢুকে পড়ে আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বাট শিয়ালের দল ওই দরজা খুলেই ভেতরে ঢোকার চেষ্টা করে এবং কিছু কিছু শিয়াল তো এই ভাঙা হলের দেয়ালের উপরে উঠে যায়। কিন্তু ওই সময় আমরা দেখি বিশাল আকৃতির একটা গরুর পাখি চলে আসে। তবে এত বিশাল আকৃতির গরুর পাখি কই থেকে আসলে, মানে জিনিসগুলো দেখে মনে হচ্ছে এগুলো সবার কি তোমার যেমন শিয়ালটা দেখো, এটা কিন্তু নর্মাল শিয়াল, মনে হচ্ছে জাদু জাদু টাইপের কোন একটা কিছু, এলাকার রক্ষক আর কি। তো ওই পাখি এসে লুফিদের হেল্প করে, মানে শিয়ালদের উপর আক্রমণ করে। আর এতে শিয়ালের দল ভয় পেয়ে দিশেহারা হয়ে পড়ে, মানে সব এখান থেকে চলে যায়। কিন্তু ওই দিকে লুফির যে বন্ধুর হাতে শিয়াল কামড় দিয়েছিল তার সারা শরীরে বিষ ছড়িয়ে যেতে শুরু করে। আর তখন আমাদের নায়িকা বলে মনে হচ্ছে এই বিষ ওর পুরো শরীরে ছড়িয়ে যাবে, ওকে থামাতে হলে ওর হাতটা কাটতে হবে। তো লুফি তখন বলে আমি চাই না আমার বন্ধুর হাত কাটা পড়ুক, কিন্তু লুফির ওই বন্ধু বলে শালা তাও তো ভাগ্য বলো হাতে কামড় দিয়েছে, চিন্তা কর যদি ওই জায়গায় কামড় দিত তাহলে কি হতো। আর এই কথা বলে নিজের হাতটা নিজে কেটে ফেলে। আর এরপর রাতে আমরা দেখি লুফি আর নিনি কথা বলছে, মানে এখানে লুফি মূলত নিনিকে পটানোর চেষ্টা করছে এবং একজন আরেকজনের খুব কাছে আসতে থাকে। বাট তখনই কোন হারামজাদার জন্য হলের ভেতর থেকে অনেক জোরে একটা চিৎকার দেয়। তো কি হয়েছে ওরা দেখার জন্য যখন তড়িঘড়ি করে যায় ওরা দেখতে পায় এখানে অনেক বিচ্ছু বের হয়েছে এবং এই বিচ্ছুগুলো একটা মূর্তির নিচ থেকে বের হচ্ছিল। আর তখন ওই মূর্তির কাছে ওরা যখন যায়, মানে লুফি যখন মনোযোগ দিয়ে মূর্তিটা দেখে তখন ওই মূর্তির হাতের মধ্যে সোনার জেট প্লেটের আকৃতির কোন একটা কিছু দেখতে পায়। আর লুফি তখন এই কথা নিনিকে বলে, তো নিনি তখন বুঝতে পারে তার মানে এই প্লেটটা কোন একটা চাবি হবে। আর সেই করে এই প্লেটটা ওই হাতের খাজে রেখে ঘুরিয়ে দেয়। আর এটা করতেই বুদ্ধের মূর্তি একটা সাইডে চলে যায় এবং তার নিচ থেকে একটা রাস্তা বের হয়। আর এই রাস্তা দিয়ে ওরা একটা নিচের গুহায় যায়। বাট ততক্ষণে শিনতো ডোডো কিন্তু ওর বাকি লোকদেরকে নিয়ে ওদের পিছু পিছু এখানে চলে এসেছে। আবার এইদিকে মূর্তির নিচের রাস্তা দিয়ে লুফি আর তার দল এগিয়ে যায়, কিন্তু সেখানে গুহার সামনে বিশাল একটা বন্ধ দরজা পায়। বাট ওখানে দেয়ালে বেশ কয়েকটা চিত্র ছিল। আর এই চিত্রগুলো অ্যানালাইজ করে নিনি সবাইকে বলে এখানে লেখা রয়েছে যে আজ থেকে 1000 বছর পূর্বে ভারত থেকে 500টি বড় বড় স্বর্ণের বুদ্ধ মূর্তি এখানে আনা হয়েছিল। তো এর মানে ভেতরে ওগুলো থাকতে পারে, কিংবা ভেতরে গেলে আমরা আরো অনেক তথ্য পাবো। কিন্তু ভেতরে ওরা যাবে কিভাবে? ওরা দেখতে পায় দরজার উপর অনেক ধরনের আর্ট রয়েছে এবং ওটা আবল তাবল ভাবে রয়েছে। তো ওরা করে কি দরজার উপরে যে আর্ট গুলো রয়েছে সেগুলো পাজলের মতো ঠিক করতে থাকে। আর এর ফলে যেটা হয় দরজাটা খুলে যায় আর তারপর সবাই ভেতরে যায় এবং ওখানে ওরা দেখতে পায় যে বিশাল একটা বুদ্ধের মূর্তি রয়েছে এবং তার চারপাশে আরো অনেক বুদ্ধের মূর্তি রয়েছে। আর তখন ভেন্দো সবাইকে জিজ্ঞাসা করে এখানে এত বুদ্ধের মূর্তি কেন, আর এই মাটির মূর্তিগুলো এখানে কেন রেখেছে? কিন্তু তখনই ওদের নজর পড়ে হচ্ছে সেখানে রাখা প্রাচীন সোনা রূপার জিনিসপত্রে। তো এরপর লুফির সকল সাথীরা করে ওইসব জিনিস নিজেদের কাছে রাখতে শুরু করে এবং নিনি তখন বলে এগুলো নিশ্চয়ই মিং রাজবংশের হবে। কিন্তু তখনই ভেন্দো মানে ওই মোটাটা সেখানে রাখা একটা বড় পাত্রে পোড়া মোবিলের মতো কোন একটা কেমিক্যাল দেখে। তো ভেন্দো যখন ওটা স্পর্শ করতে যাবে তখনই লুফি বলে মাতব্বরি করে স্পর্শ করো না, এটা বিপজ্জনক কোন একটা কিছু হতে পারে। আর ওই মুহূর্তে শিন্দো জাপানিজ ওই গ্যাংস্টার তার লোকজন নিয়ে এখানে চলে আসে। আর এর সাথে সে নিনোর চাচা হুয়োকেও ধরে নিয়ে এসেছে। তো হুয়ো তখন নিনিকে বলে, মানে আমাদের নায়িকাকে বলে তোদের একটা সাথী তোদের সাথে বেইমানি করেছে এতক্ষণ পরে, ওই সকল খোঁজ খবর দিয়েছে। আর তখন শিন্দো সেখানে রাখা যে কেমিক্যাল ছিল সেটার দিকে ইশারা করে নিনির চাচা হুয়োকে বলে এটাই হচ্ছে মিং রাজবংশের সবচেয়ে ভয়ঙ্কর
আবিষ্কার, আর এটার স্পেশালিটি হচ্ছে এটা দিয়ে যে কাউকে ডিমন বানানো যাবে। লাইক সিরিয়াসলি। তো এই কথার পরে আমাদের নায়িকার যে চাচা সে বলা শুরু করে, হ্যাঁ ওই সময় বিজ্ঞানীরা এবং পুরোহিতরা এটা ভুলে তৈরি করে ফেলেছিল, কিন্তু শিন্দে তখন বলে ভুলে করুক বা যেভাবেই করুক এটা আমার কাজে লাগবে, এটা দিয়ে আমি অনেক শক্তিশালী একটা সৈন্যদল বানাবো আর তারপর পুরো পৃথিবীতে রাজত্ব করবো। সিরিয়াসলি ভাই, প্রত্যেকটা ভিলেনের এই প্ল্যানই থাকে। আমি হলে তো ভাই রাজত্বের মধ্যেই না, আমি হলে কি করতাম, টাকা পয়সা যদি অনেক থাকে ভাই দুবাই বা লাস ভেগাসে গিয়ে একবারে সুপার কার, মনে করো সুপার গার্ল না থাক, সুপার গার্লের কথা না বললাম, বিয়ে শাদী করছি মাইরও খাইতে পারি, কিছুই করতাম না, আমি জাস্ট বাড়িতেই থাকতাম। তো যাই হোক, তখন আমাদের নায়িকার যে চাচা সে বলে আমি বেঁচে থাকি তুমি এখান থেকে কিচ্ছু নিতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না আমাদের দেশের। তো এটা শুনে শিন্তু বলে ঠিক আছে তাহলে তোর বেঁচে থাকার দরকার নাই। তো এরপর শিন্তু ইশারা দেয় এবং ডোডো আমাদের নায়িকার চাচাকে মেরে ফেলে। আর এই চাচা আসলে একটা ভালো মানুষ ছিল, খুবই ভালো একটা মানুষ। তো যাই হোক, এরপর শিন্তু অর্ডার দেয় যে লুফির যত লোকজন রয়েছে সবাইকে মেরে ফেলো। আর এর ফলে দুই সাইড থেকে তুমুল লড়াই শুরু হয়। তো এই লড়াইতে আমরা দেখতে পাই শিন্তুর লোকবল যেহেতু বেশি ছিল, অস্ত্র ভালো ছিল, ওরা কিন্তু লুফিদের উপরে ডমিনেট করছিল। আর একটা সময় আমরা দেখতে পাই লুফি এবং ডোডা, আই মিন ওই মেইন ভিলেনের ডান হাত, ওরা মুখোমুখি হয়ে যায়। আবার এই মারামারি করা ফেলা হয় কি একটা মূর্তির উপর লাগে বাড়ি, আর বাড়ি লাগলে এই মাটির মূর্তির উপর থেকে মাটির আবরণটা সরে যায় এবং আমরা দেখতে পাই ভেতরে সোনা রয়েছে, সোনা। তো এটা দেখে শিন্তু তো অনেক খুশি হয়ে যায়, কেমিক্যালও পেয়ে গেলাম আবার সোনাও পেয়ে গেলাম, তার মানে এখানে যতগুলো মূর্তি রয়েছে সব সোনার এবং সেগুলোর উপর মাটির পেইন্ট লাগানো হয়েছে যাতে কেউ না জানতে পারে যে এগুলো সোনার এবং এগুলো কেউ চুরি না করে। তো যাই হোক, এই দুই পক্ষের লড়াই বেশ কিছু লোক মারা যায়। আবার আমাদের নায়কের যে একটা বন্ধু ছিল যে বেইমানি করেছে, ওই হারামজাদা করে কি এখান থেকে কিছু কেমিক্যাল চুরি করার চেষ্টা করে, বাট নিনি ওকে গুলি করে ডাইরেক্ট লাড়াফাড়া করে দেয়। আর এদিকে আমরা দেখি লুফি আর ডোডো যে লড়াই করছে, লুফি ডোডোর সাথে পেরিয়ে উঠে না। আর এটা দেখে লুফির যে আরেকটা বন্ধু রয়েছে ও করে কি ডোডোর সাথে লড়াই করা শুরু করে, কিন্তু ডোডো উল্টো ওর জীবনও নেওয়ার চেষ্টা করে। বাট তখন লুফি আবার উঠে আসে এবং ডোডোর সাথে লড়াই করে, কিন্তু ডোডো উল্টোকে মাটির সাথে আটকে ফেলে এবং লুফিকে মেরে ফেলার চেষ্টা করে তরল দিয়ে। বাট ওই মুহূর্তে বিশাল একটা বিচ্ছু মাটি ফুড়ে বেরিয়ে আসে, যেটাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। লাইক সিরিয়াসলি, বিচ্ছু তুই এতক্ষণ কি করছিলি? তখন একেবারে বাইরে গিয়ে অ্যাটাক করলে, আর এখন তোর ঘরের ভিতরে সে অকাম কম করছে, তুই এত দেরি করে আসলি? সিরিয়াসলি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিলি নাকি? তো যাই হোক, তখন এবার দেখি ডোডোর মনোযোগ ওই দিকে চলে যায় বিচ্ছুটার ফলে। আর এই সুযোগে লুফি করে কি ডোডোর তরাল ডোডোর বুকে ঢুকিয়ে দেয়। আর এই দিকে বাইরে আসা বিচ্ছু করে কি সবার উপর হামলা করতে থাকে এবং এখানে থাকা সবাই করে কি তখন নিজেদের ঝামেলা বাদ দিয়ে বিচ্ছুর উপরই গুলি করতে থাকে। বাট তুমি চিন্তা করো, একটা ভিএফএক্স এর বিচ্ছুর উপর গুলি করে কোনো লাভ আছে না? আসলে সত্য কথা হচ্ছে এটা বিশাল আকারের একটা বিচ্ছু, তো ওই গুলি তোর কিছুই হচ্ছিল না। তবে তারপরে ওরা করে কি হামলা জারি রাখে, কিন্তু বিচ্ছু তার হামলা জারি রাখে এবং বিচ্ছু করে কি শিন্তর 3টা লোককে নগদ মেরে ফেলে এবং লুফির যে একটা বান্ধবী ছিল ওই যে নিশো নামের, ওকেও মেরে দেয়। পরিচালক ইচ্ছা করলে এই মেয়েটার অন্তত বাঁচাতে পারতো। তো যাই হোক, বিচ্ছুকে কোনোভাবেই কিছু করা যায় না। আর তখন লুফি একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে নেয়, ও করে কি নিজের বন্ধুদের প্রাণ বাঁচাতে শিন্তর কাছে যে বোমটা ছিল সেই বোমটা নিয়ে বিচ্ছুর দিকে দৌড়ে যায় এবং বিচ্ছুর কাছে গিয়ে বোমটা ব্লাস্ট করে দেয়। আর এর ফলে বিচ্ছু লুফি মানে আমাদের নায়ক দুজনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর শিন্তকে তো বিচ্ছু অনেক আগেই মেরে ফেলেছে। তো যাই হোক, এই পুরো ঝামেলায় বেঁচে যায় শুধুমাত্র আমাদের নায়িকা নিনি এবং তার বাকি দুই বন্ধু। তো এখানে লুফি জাস্ট নিজের জীবন দিয়ে শুধুমাত্র বন্ধুদেরই বাঁচায়নি, এই দেশের অনেক মূল্যবান একটা সম্পদ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমরা লাস্টে দেখতে পাই লুফির বন্ধু বান্ধব এখান থেকে খালি হাতে ফিরে যাচ্ছে। তাহলে তোরা হুদাই এখানে আইসিলি কেন? হুদাই এত কষ্ট করলে কেন? পুরোটা সিনেমার মকসদ কি? পুরোটা সিনেমার উদ্দেশ্য কি? আমি তো তাই বুঝলাম না। না তোরা শোনা নিলি, না জাপানিজদের নিতে দিলি, না আমাদের নিতে দিলি। কিসের জন্য এত মারামারি হলো? এত দেশপ্রেম কোনো থাকে তোদের ভাই? সিরিয়াসলি। আর লুফি পোলাটা ভাই, তুই বিলিয়নারের ছেলে, তুই আমেরিকা থাকতি, তুই এত কোটিপতির ছেলে, তোর বাপে তোর ওয়ার্নিংও দিয়েছিল শান্তির একটা জীবন কাটাবি, তোর এত দেশপ্রেমিক হওয়ার দরকার কি? বাপরেও মারলি, নিজেও মরলি। আরে ভাই, আমি যদি না বাঁচি আমি প্রেম দিয়ে কি করুম ভাই? সিরিয়াসলি। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লেগেছে, বাট আমার কাছে সিনেমাটি এভারেজ লেগেছে। আর সিনেমাটি আনার কারণ হচ্ছে এটা যেহেতু একেবারে খুবই লেটেস্ট একটা সিনেমা, সেই জন্য আমি সিনেমাটা এনেছিলাম তোমাদের জন্য। আর তাছাড়া বেশ কয়েকদিন আমরা চাইনিজ এরকম ফ্যান্টাসি সিনেমা দেখি না। তবে আমাদের যে কন্টেন্ট প্রোভাইডার রয়েছে তাকে আমি বলেছিলাম যে ভাই চাইনিজ ফ্যান্টাসি সিনেমা আনবেন হচ্ছে প্রাচীন আমলের যে থাকে না সাপ মনস্টার প্রেম প্রীতি জাদুবিদ্যা এগুলার আনতে বলেছিলাম, কিন্তু ও করেছে কি মডার্ন চাইনিজ ফ্যান্টাসি সিনেমা নিয়ে এসেছে। তবে খুব শীঘ্রই আমরা এপিক যে চাইনিজ ফ্যান্টাসি সিনেমা রয়েছে, এপিক পুরোনো কাহিনীর হিসেবে একটা চাইনিজ ফ্যান্টাসি সিনেমা আনবো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।